গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। কিরে কালু, কালকে তোকে থানায় দেখলাম, কি হলো আবার? স্যার, থানায় গিয়েছিলাম ডায়েরি লিখাতে, তাই পুলিশ আমাকে বলল, বলুন আপনার কি সমস্যা। আমি বললাম, স্যার আমার পাশের বাড়ির প্রদীপের বউ হারিয়ে গেছে, যেভাবেই হোক আপনি একটু খুঁজে দিন স্যার। পুলিশ বাবু তখন আমাকে রেগে বলল, যার বউ সে রিপোর্ট লিখাতে আসবে, আপনি কেন এসেছেন? আমি বললাম, স্যার প্রদীপ দিনরাত একটা টিন বাজিয়ে মহা আনন্দে নাচানাচি করছে, সেই টিনের আওয়াজে আমরা সারা রাত ঘুমোতে পারি না। এবার প্রদীপ বউ পেয়ে যাওয়ার পর ওই শালায় আবার আমার নামে থানায় ডায়েরি লিখে এসেছে। পুলিশ সার্চ ওয়ারেন্ট নিয়ে এসে আমাকে বলল, আমরা খবর পেয়েছি আপনার বাড়িতে নাকি একটা অবৈধ বোম আছে। আমিও পুলিশ বাবুকে বললাম, আপনি ঠিকই শুনেছেন, কিন্তু ও তো এখন বাপের বাড়ি বেড়াতে গেছে। আরে কালু, তোর বাবা যে ধর্মের নামে 5 বিঘা জমি দান করতে বলেছে, তা তুই সেখানে কি বানাবি, মন্দির না মসজিদ? স্যার আমি অনেক চিন্তা ভাবনার পর প্রথমে ভাবলাম সুন্দর করে একটা মন্দির বানাবো, তারপর ভাবলাম না, মন্দির বানালে সেখানে শুধু হিন্দুরাই আসবে, মুসলমান খ্রিস্টান এরা কেউ মন্দিরের ধার পাশেও আসবে না। আবার আমি মসজিদ বানালেও মুসলিম ছাড়া আর কোনো অন্য ধর্মের লোক সেখানে আসবে না। আর যদি আমি মন্দির মসজিদ গির্জা বানিয়ে দেই, তাহলে সেখানে একদিন ধর্ম নিয়ে গন্ডগোল হতে পারে। তাই আমি আমার সব চিন্তা ভাবনা সাইডে রেখে এখন সেখানে পায়খানা বানিয়ে দিয়েছি, আর সামনে একটা ব্যানার টাঙ্গিয়ে দিয়ে বড় অক্ষরে লিখে দিয়েছি, সবাই আসুন ফ্রিতে একবার হলেও প্রস্রাব পায়খানা করে যান। আজকাল দিনের পর দিন ছেলে মেয়েদের সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিও বানানোর ভিড় বেড়েই চলেছে। সমাজের মান সম্মান বলে কিছুই আর থাকলো না। এই বিষয়ে তুমি কি বলতে চাও? স্যার আমি একদিন বাজার থেকে বাড়ি এসে দেখি আমার বউ আমাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে রিলস ভিডিও বানাচ্ছে। আমিও বউকে ধমক দিয়ে বললাম, তোমাকে এর আগেও বলেছি তুমি আর রিলস ভিডিও বানিয়ে ছাড়বে না। আমার বন্ধুরা তোমার ভিডিও দেখে হাসি ঠাট্টা করে, তাছাড়া সমাজে আমাদের একটা মান সম্মান আছে। আজকের পর থেকে তুমি যদি আবারও রিলস ভিডিও বানাও, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিচ্ছি। হ্যাঁ। বউ তখন নরম হয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, এরপর থেকে আর রিলস ভিডিও বানাবো না। এবার কিছুক্ষণ পর আমি আলমারির ওপরে রাখা চাবি নিতে গিয়ে দেখছি আলমারির উপর থেকে অনেকগুলো 500 টাকার নোট মাটিতে পড়ে গেল। এবার আমি অবাক হয়ে দৌড়ে বউকে গিয়ে হাসতে হাসতে জিজ্ঞাসা করলাম, ওগো তুমি এতগুলো টাকা কোথায় পেয়েছো? বউ বলল, কেন, রিলস ভিডিও বানিয়ে ইনস্টাগ্রাম থেকে পেয়েছি। স্যার তারপর থেকে সায়া শাড়ি পরে নেচে নেচে আমিও এখন রিলস ভিডিও বানিয়ে ছাড়ি। এবার বলতো, মায়ের চোখের পানি আর স্ত্রীর চোখের পানির মধ্যে পার্থক্য কি? স্যার পার্থক্যটা হলো, মায়ের চোখের জল দেখলে সন্তানের ডাইরেক্ট হার্টে এসে লাগে, আর স্ত্রী মানে বউয়ের চোখের জল দেখলে সব স্বামীর খালি পকেটের টাকার নোটে এসে লাগে। স্যার আমার বউ বাপের বাড়ি থেকে ফিরে এসে আমাকে বলল, ওগো শুনছো, একটা খবর শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমি বললাম, কি খবর শুনি? বউ বলল, তোমার সাথে বিয়ে হওয়ার আগে আমার অন্য একজনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আমি না বলায় ওর সাথে আর বিয়েটা হয়নি। এখন শুনলাম সেই লোকটাই গতকাল মারা গেছে গো। আমি বউকে বললাম, খুব দুঃখজনক, কিন্তু তোমার তো খুশি হওয়ার উচিত, কারণ ওর সাথে তোমার বিয়েটা হলে আজকে তোমাকে বিধবা হয়ে যেতে হতো। বউ তখন তেলে বেগুনে জ্বলে উঠে আমাকে বলল, আমি এখন বুঝতে পারছি তোমাকে বিয়ে করে যে আমি কি ভুল করলাম। ওই লোকটা তার বউয়ের জন্য 5 কোটি টাকার সম্পত্তি রেখে গেছে। তাহারে কালু, মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ হচ্ছে, এই বিষয়ে তোমার বক্তব্য কি? স্যার বাবরি মসজিদ একটা না 10টা হতে দিন। আসলে আমরা ভারতবর্ষের জনগণ কি চাই আর কি চাই না তা এখনো নিজেরাই জানি না। এখন তো ভারতে কেউ উন্নয়নের কথা বলে না, কেউ রোজগারের কথাও বলে না, জিনিসপত্রের যে দাম বেড়েছে দেখে শুনেও কেউ কথা বলে না, কৃষকের ফসলের দাম নেই আর সারের দাম আকাশ ছোঁয়া। এদিকে শিক্ষা সমাজ নিয়েও কেউ কথা বলে না। দিনের পর দিন যে কি হয়ে যাচ্ছে কেই জানে। জনগণের সবার মনে একটা ভয়ঙ্কর নীরবতা। কেউ মসজিদ ভেঙে খুব আনন্দ পাচ্ছে, কেউ বুলডোজার নিয়ে গর্ব করছে, কেউ রাম মন্দির, কেউ জগন্নাথ মন্দির বানিয়ে তাদের মৌলিক অধিকারের কথা ভুলিয়ে রেখেছে। আবার এদিকে কেউ বাবরি মসজিদ বানিয়ে পুরো মুসলমান কমকে মাতিয়ে তুলেছে। স্যার আমার কথা হচ্ছে, জনগণ পারে না এমন কোনো কাজ নেই। একবার জাতি ধর্ম নির্বিশেষে দেশের জনগণ সবাই একত্রিত হয়ে যদি আমরা মুখ খুলি, তাহলে দেশের মানুষের উন্নতির জন্য অনেক কিছু পাল্টানো সম্ভব। বর্তমান সময়ে ডাক্তারেরা রোগীকে নিয়ে ব্যবসা শুরু করেছে,
আজকে কোর্ট কাচারির চক্করে পড়ে দোষীরা বিন্দাস বাইরে ঘুরে বেড়াচ্ছে আর নির্দোষ আসামি হয়ে জেল খাটছে। প্রত্যেকটা সমাজে ডিভোর্সের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে বলার কোনো ভাষাই নেই। আসলে এটাই কি আমাদের ডিজিটাল দেশ? আগেকার দিনে মেয়েরা ভয় পেত যে তার শাশুড়ি মা কেমন হবে, আর এখন শাশুড়ি মা ভয় পায় যে তার ছেলের বৌমা কেমন হবে। বর্তমানে ছেলেকে বিয়ে দিতে বাবা মায়ের মনে এতটাই ভয় এসে গেছে যে ছেলেকে বৌমা আনতে পাঠানোর সময় মায়েদের চোখে জল এসে যায়। আমি তো বুঝতেই পারছি না যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ, আর এই মানুষ দিনের পর দিন অমানুষ হয়ে যাচ্ছে। বাবা কালু, তুমি একদম ন্যায্য কথাই বলেছো বাবা। তোমার কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেল। হাবলু, এবার তুই দাঁড়াতো। ইয়ে স্যার। এমন একটা উদাহরণ বল যে নারীরা পুরুষদের অপমান করে। স্যার, তাহলে ভালো করে শুনবেন। 12 বছর ধরে চেষ্টা করে আমাদের গ্রামের পাঁচুদা জেল থেকে পালালো। তিনি একজন দাগী আসামি ছিলেন। এবার বাড়ি এসে ঢুকতেই পাঁচুদা দেখলো তার বউ মুড়ো ঝাঁটা নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। পাঁচুদার বউ পাঁচুদাকে রাগ দেখিয়ে বলল, আমি টিভিতে খবর দেখলাম তুমি প্রায় 15 ঘন্টা আগে জেল থেকে পালিয়েছো। এতক্ষণ ধরে কোন ঢেমনির সাথে দেখা করতে গিয়েছিলে শুনি? বউয়ের মুখে এই কথা শুনে পাঁচুদার চোখে জল চলে এলো। পাঁচুদা তখন একটাও কথা না বলে উল্টো দিকে ঘুরে সোজা জেলে গিয়ে আত্মসমর্পণ করলো। আচ্ছা হাবলু, ধরে নে আমি তোকে টেনে একটা চোর মারলাম, এর ভবিষ্যৎকাল কি হবে বলতো? স্যার, এর ভবিষ্যৎকাল অনেক কিছু হতে পারে। যেমন ধরুন, আপনার স্কুটির টায়ার পাংচার হয়ে যেতে পারে, আপনার মূল্যবান চশমাটাও হারিয়ে যেতে পারে, আপনার শার্ট কাঁচি দিয়ে কেটে যেতে পারে। রাত্রে বেলা আপনি যখন বাড়িতে শুয়ে থাকবেন তখন আপনার বাড়িতে ঢেল পড়তে পারে। এবার স্কুল ছুটির পর আপনি যখন বাড়িতে যাবেন মাঝ রাস্তায় আপনাকে কেউ দাঁড় করিয়ে চাকু দেখিয়ে ধমকাতে পারে। বাবা ফটকে, এবার তুই দাঁড়া। ইয়েস স্যার। তুই বলতো খবর দ্রুত ছড়ানোর সহজ মাধ্যম কি? স্যার, খবর ছড়ানোর দ্রুত মাধ্যম হলো পাড়ার কাকিমারা। কেন? স্যার, আমার বাড়িতে আমার বউকে নিয়ে কি ঝগড়া হয়েছে আমার বাড়ির লোকই ভালো করে জানে না। এবার আমি বাড়ির বাইরে গিয়ে দেখছি পাড়ার সবাই আমাকে নিয়ে সমালোচনা করছে, সেটা আবার আমিই জানি না। এখন তো আমি ভাবছি পাড়ার কাকিমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেব, আর সেই গ্রুপের নাম থাকবে ভাতারের খাই আর পরের গিবত গাই। ফটকে, আমাদের যাতে সবারই হাসি পায় এমন একটা ছোট করে রাজা মশাইয়ের গল্প বলতো। স্যার, তাহলে বলছি। একজন রাজার খুব ইচ্ছে তার একটা ছেলে সন্তান হোক। তারপর একদিন রাজা ঢাক বাজিয়ে গোটা রাজ্যে বললেন, আমার এবার ছেলে সন্তান হবে। কিন্তু দুঃখের বিষয়, রানী মেয়ে জন্ম দিলেন। এই একই ভাবে রানীর 5টি মেয়ে হওয়ার পর রাজা তখন সাধু সন্তের পরামর্শে 50 রকমের গাছের পাতা আর ছাল খেলো। তারপর আবার সবাইকে ঢাক পিটিয়ে বলে বেড়ালো, এবার আমার ছেলে সন্তান হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। এবার 1 বছর পর রানী আবার মেয়ে সন্তানই জন্ম দিলেন। রাজা মশাই মেয়ে সন্তান দেখে দাইকে বললেন বাচ্চাকে ঢেকে রাখতে, আর সবাইকে বললেন রানীর এবার ছেলে হয়েছে। এবার লোকজন সবাই ছুটাছুটি করে সেই রাজপুত্রকে দেখতে আসলেন। কেউ বলছে একদম রাজার মতোই হয়েছে, আবার কেউ বলছে নাক কান সব রাজার মতোই হয়েছে। এমন সময় বাচ্চাটা হিসু করে কান্না করতে শুরু করে দেয়। বাচ্চার কান্না শুনে দাই এসে কেথা বদলিয়ে দিল, আর সেই সময় সবাই অবাক হয়ে দেখে বলে, এ মা, এ তো মেয়ে। রাজা তখন তার নিজের মান সম্মান বাঁচানোর জন্য সবাইকে হাসতে হাসতে জোর গলায় বলল, সব কি আর আমার মতো হয়? কিছু তো রানীর মতো হবে নাকি? বাবা ফেলু, এবার তুই দাঁড়া। ইয়েস স্যার। তাহারে তোর মেয়ের কত বছর বয়স চলছে? স্যার, আমার মেয়ের 3.5 বছর বয়স চলছে, আর এমন পাকা পাকা কথা বলছে শুনে মনে হচ্ছে 75-এর বুড়ি। তা কি কথা বলছে রে? আজকেই সকালে মেয়েটি দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করলো, বাবা, মা কি আমার যত্ন নেই? আমিও আদর করে বললাম, অবশ্যই, তোমার মা তোমার খুব যত্ন করে, তোমাকে খাইয়ে দেয়, তোমার অসুখ হলে রাত জেগে সেবা করে, আবার তোমাকে ঘুম পাড়ানি গান গেয়ে শোনায়। আমার মেয়ে আমাকে আবার জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা, দাদু কি আমার যত্ন করে? আমি বললাম, অবশ্যই, দাদু ভাই তোমাকে সুন্দর সুন্দর গল্প শোনায়, তোমার জন্য প্রতিদিন চকলেট আর গিফট নিয়ে আসে। আবার জিজ্ঞেস করলো, আর দাদুমণি? আমি বললাম, তোমার দাদুমণিও তোমার খুব যত্ন করে। আবার বললো, আর ফুপি? আমি বললাম, ফুপি তো তোমার জন্য পাগল, একটু ছুটি পেলেই তোমার সঙ্গে দেখা করতে চলে আসে। আবার বললো, বাবা, কাজের মাসি? আমি বললাম, ও তো তোমার খুব যত্ন করে,
তোমার কাপড় ধুয়ে দেয়, তোমার বিছানা করে দেয়, তোমাকে ঘুম পাড়িয়ে দেয়। এবার মেয়েটা আমার কোলে কিছুক্ষণ চুপ থাকার পর বলল, বাবা বাবা, মা তো তাহলে ঠিকই বলেছে, এই বাড়িতে তুমি একমাত্র কোনো কাজের না। পেচি, এবার তুই দাঁড়া। ইয়েস স্যার। পেচি, আমি শুনলাম তোর বাবা নাকি খুব অসুস্থ। হ্যাঁ স্যার, বাবা এতটাই অসুস্থ যে কালকেই উকিলকে বাড়িতে ডেকে এনে বলল, উকিল বাবু, আমার যা কিছু আছে আমি মরে যাওয়ার আগেই সব কিছু অনাথ আশ্রমে দান করে দিয়ে যেতে চাই। উকিল বাবু বলল, এটা তো খুব ভালো কথা, তা আপনার কি কি আছে বলুন। বাবা বলল, আমার একটা বউ আর দুটো বাচ্চা আছে। স্যার, এটা শোনা মাত্রই উকিল বাবু সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল। এদিকে উকিলের বেহুশ হওয়া দেখে আমার বাবা সুস্থ হয়ে গেল। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে। এভাবেই হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।